রহমান রহিম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, বোয়ালখালী, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় লেকচার 4, অর্থাৎ এর আগে আমি এই অধ্যায়ে 3টা ক্লাস নিয়েছি। তোমরা যারা এখনও ওই ভিডিও ক্লাসগুলো দেখোনি, সময় ক্ষেপণ না করে দ্রুত দেখে নাও, কারণ লেকচার 4 বুঝতে হলে তোমাকে অবশ্যই লেকচার 1 to 3 সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতেই হবে। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব লেকচার 4-এর অধীনে হিসাব সমীকরণের ডেবিট ক্রেডিট নির্ণয় এবং এর প্রভাব বিশ্লেষণ। কারণ এই অধ্যায়ের প্রভাব বিশ্লেষণের অঙ্ক খুব বেশি থাকে, সে কারণে প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে আমি যদি হিসাব সমীকরণের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি তাহলে প্রভাবটাও আমার জন্য খুব ইজি হয়ে যাবে। এই জন্য আগে ডেবিট ক্রেডিট নির্ণয় শিখব। ডেবিট ক্রেডিট নির্ণয়ের উপর ভিত্তি করেই প্রভাব বিশ্লেষণ হবে, বা এখানে যোগ হবে না বিয়োগ হবে সে সম্পর্কে তোমরা ধারণা পাবা। তোমাদের নিশ্চয়ই মনে আছে লেকচার 3-তে আমি হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে একটু রিভিউ করি। হিসাব সমীকরণ অর্থাৎ সমতা, অর্থাৎ যে গাণিতিক সূত্রের মাধ্যমে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ ও মোট দায় যে সমান, এটা প্রকাশ করা হয়, তাকে বলা হয় হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ একটা হলো মৌলিক সমীকরণ এবং বর্ধিত সমীকরণ। আমরা এখানে বর্ধিত সমীকরণটা একটু লিখে নিব। বর্ধিত সমীকরণ অ্যাসেট সমান দায় প্লাস মূলধন প্লাস আই অথবা আর মাইনাস ব্যয়সমূহ মাইনাস উত্তোলন। অর্থাৎ কোনো লেনদেনকে বিশ্লেষণ করলে আমরা এই হিসাব সমীকরণের এক বা একাধিক উপাদান পাবো, এবং এক বা একাধিক উপাদানে কোনো উপাদান হবে ডেবিট, কোনো উপাদান হবে ক্রেডিট। এখন আমরা দেখব যে হিসাব সমীকরণের কোন উপাদানটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে সেটা। তাহলে হিসাব সমীকরণ সর্বপ্রথম হলো অ্যাসেট, সম্পদ, অ্যাসেট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমি দেখাইছিলাম ব্যবসায়িক সত্তা ধারণা। ব্যবসায়িক সত্তা ধারণা অনুসারে ব্যবসার মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পৃথক দুটো পক্ষ, এবং পৃথক পক্ষের কারণে মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন ব্যবসায় দায়। আর আমরা হিসাব রাখি ব্যবসায়ের। সবসময় আমাদের চিন্তা থাকবে ব্যবসায়ের কেন্দ্রিক, ব্যবসায় কি ঘটলো, ব্যবসায় কোন ধরনের প্রভাব পড়লো সেটাই আমরা চিন্তা করব, এবং চিন্তার উপর নির্ভর করেই হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তো চলো সম্পদের সংখ্যা মনে আছে অবশ্যই তোমাদের। সেই সম্পদ যদি ব্যবসায় কোনো কারণে, কোনো লেনদেনের কারণে বৃদ্ধি পায়, সম্পদ কোথায় বৃদ্ধি পাবে? ব্যবসায়। সবসময় মনে রাখবে ব্যবসায়ের দিক থেকে। ব্যবসায় যদি সম্পদ বৃদ্ধি পায় কোনো কারণে, সে সম্পদটা হবে ডেবিট। আর হিসাব সমীকরণে যদি আমরা প্রভাব বিশ্লেষণ করতে যাই, অঙ্কে এর পরবর্তীতে আমি ক্লাসে একটা অঙ্ক দেখাবো, সেখানে প্রভাব নিয়ে আরও সুন্দরভাবে বিশ্লেষণ করব। হিসাব সমীকরণের প্রভাব হবে, সেটা হবে প্লাস, অর্থাৎ সংশ্লিষ্ট সম্পদ বৃদ্ধি পেলে সম্পদকে আমি ডেবিট করব, এবং ওই সম্পদের সাথে নতুন যে সম্পদটা বৃদ্ধি পাবে সেটাকে আমরা যোগ করব। কোনো লেনদেনের কারণে যদি সম্পদ কমে যায় তাহলে হবে ক্রেডিট, ব্যবসার সাথে সম্পদ কমে যায়, হ্রাস পায়, এবং হিসাব সমীকরণে হবে সেটা মাইনাস। সেক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। একটা উদাহরণ চাই, যেমন আসবাবপত্র ক্রয়। ধরে নিলাম আমি 50,000 টাকা আমার ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করলাম। তো একটা লেনদেন। এই লেনদেনের ভিতরে আমি বলছি যে প্রতিটা লেনদেনের ভিতরে হিসাব সমীকরণে এক বা একাধিক উপাদান পাওয়া যাবে। ওই উপাদানে একটা হবে ডেবিট এবং একটা হবে ক্রেডিট। তাহলে দেখো, আমি আগে প্রথমত হিসাব খুঁজে বের করি। উপাদান মানে হলো হিসাব খুঁজে বের করি। আসবাবপত্র ক্রয় করে আমি যে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করছি, সে ব্যবসা নিশ্চয়ই আসবাবপত্র কী করছে? বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে। তাহলে আসবাবপত্র একটা হিসাব, আসবাবপত্র। আর আসবাবপত্র কিনতে আমার কি লাগছে? নগদ টাকা। তাহলে নগদ আর একটা হিসাব। তাহলে দুটো হিসাব। আসবাবপত্র এটা হলো সম্পদ, আর নগদ টাকাও সম্পদ। তাহলে হিসাব সমীকরণে আমি বলছি যে এক বা একাধিক উপাদান জড়িত। এখানে একটা উপাদানে জড়িত। আসবাবপত্র ক্রয় করার ফলে কী হয়েছে? আসবাবপত্র আমার বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ করছে।
আর আসবাবপত্র কিনতে গিয়ে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা আমার ব্যবসা থেকে কমে গেছে, তাহলে নগদ টাকাও সম্পদ, নগদ টাকা মাইনাস হয়েছে। তাহলে দেখো আমি দেখি প্রভাব, হ্যাঁ সম্পদ যদি কোনো কারণে আমার বৃদ্ধি পায় তাহলে কি হবে, আসবাবপত্র হিসাবকে আমি কি করব, ডেবিট করব। আর সম্পদ যদি কোনো কারণে হ্রাস পায় তাহলে আসবাবপত্র হিসাবকে নগদান হিসাবকে আমি কি করব, ক্রেডিট করব। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে দেখলাম যে কোনো কারণে আসবাবপত্র বৃদ্ধি পেল, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেল হলো ডেবিট। সম্পদ ক্রয় করতে গিয়ে আমার আর একটা সম্পদ কমে গেছে, নগদ টাকা, তাহলে নগদ হলো কি, ক্রেডিট। এখন আসি প্রভাব। হিসাব সমীকরণে যখন আমরা প্রভাব দেখাবো, প্রভাব দেখো আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, যখন আমি প্রভাবের অঙ্ক করতে যাব আসবাবপত্রের সাথে কি করব, যোগ করব। এই যে যোগ, বোঝা যাচ্ছে? অবশ্যই বোঝা যাচ্ছে। দেখো নগদ টাকা, নগদ টাকা কি, নগদ টাকা কমে গেছে, ক্রেডিট। হ্রাস পেলে ক্রেডিট, ক্রেডিট। সমীকরণে কি হবে, মাইনাস। তাহলে যখন আমি সমীকরণের প্রভাবের অঙ্ক করতে যাব, প্রভাব হবে সেখান থেকে আমি বিয়োগ করে দেব। আর বিশেষ কোনো মন্তব্য নেই, এই জন্য মন্তব্য করলাম ফাঁকা। কিন্তু সেক্ষেত্রে এভাবে কোনো লেনদেনের ফলে ব্যবসায় যদি সম্পদ বৃদ্ধি পায়, ওই সম্পদটাকে করবা ডেবিট, সমীকরণে গিয়ে কী করবা, সমীকরণের প্রভাবে করবা যোগ। কোনো লেনদেনের কারণে যদি সম্পদ কমে যায় হবে ক্রেডিট, সমীকরণে গিয়ে প্রভাব হবে মাইনাস। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমার আছে এল, দায়। দায় কি নিশ্চয়ই মনে আছে, ব্যবসায় মোট সম্পদের উপর মালিক বাদে তৃতীয় পক্ষের পাওনাকে কি বলা হয়, দায় বলা হয়। ব্যবসায় মোট সম্পদের উপর মালিক বাদে তৃতীয় পক্ষের দাবিকে বলা হয় দায়। তাহলে এই ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবসায় আমার দায় বাড়তেও পারে, দায় কমতেও পারে। দায় লায়াবিলিটিস, ইংলিশে বলে লায়াবিলিটিস। দায় কোনো ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবসায় দায় বৃদ্ধি পেতে পারে, আবার দায় কমতেও পারে। কোনো কারণে যদি ব্যবসার দায় বৃদ্ধি পায় তাহলে আমার সেটা হবে কি, নিশ্চয়ই মনে আছে 9-10 করছো, ক্রেডিট। সমীকরণের প্রভাব কি হবে, গিয়ে করতে হবে যোগ। ব্যবসায় স্বাভাবিক কার্যক্রমে যদি দায় আমার হ্রাস পায় হবে ডেবিট, হ্রাস পেলে কি হবে, ডেবিট। সমীকরণে গিয়ে আমি করব মাইনাস। প্রিয় শিক্ষার্থী একটা উদাহরণ দেই, মনে করো একটা উদাহরণ দিব আমি এখন। এবি একটা ব্যাংক, এবি ব্যাংক হতে ঋণ গ্রহণ। ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে ব্যবসায় ঋণ গ্রহণ করতেই পারে। ধরে নিলাম 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করছে। দেখো এটা একটা লেনদেন, এই লেনদেনের ভিতরে হিসাব সমীকরণের এক বা একাধিক উপাদান জড়িত থাকে, কমপক্ষে দুটো হিসাব জড়িত থাকবে। সেটা দেখো যে এবি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে, তার ঋণ বাবদ ব্যবসায় কি আনছে, নগদ টাকা আনছে, তাই না, নগদান হিসাব, নগদ একটা হিসাব। অথবা এটাকে আমরা ব্যাংকও বলতে পারি, সরাসরি নগদ টাকা গ্রহণ না করে ব্যাংকে আমার একটা হিসাব থাকবে, সেখানেও টাকা জমা হতে পারে। তারপরে আরেকটা আছে ঋণ, ঋণ গ্রহণ করছে ব্যাংকের, যে টাকা আমি ঋণ গ্রহণ করছি 1 লক্ষ টাকা, একটা নির্দিষ্ট সময় পরে চুক্তি অনুসারে তো সেটাকে আমাকে আবার পরিশোধ করতে হবে। তাহলে যেটা পরিশোধ করতে হবে ভবিষ্যতে সেটাই তো দায়, তাই না, দায়। তাহলে ঋণ একটা আর একটা হিসাব, ঋণ। তাহলে এখন দেখি কোনটা বাড়ছে কোনটা কমছে। ঋণ গ্রহণ করে আমার ব্যবসায় নগদ বা ব্যাংকে টাকা কি করছে, বাড়ছে। তাহলে নগদ বা ব্যাংক দুটো হিসাবে কি আমার সম্পদ, সম্পদ কি করছে, বৃদ্ধি পেয়েছে। আর ঋণ, ঋণ গ্রহণ করার ফলে ব্যবসায় দায়ও বৃদ্ধি পেয়েছে। এখানে ভবিষ্যতে এই টাকা আবার কি করতে হবে, সুদ সহ রিপে করতে হবে, পুনরায় পরিশোধ করতে হবে। তাহলে কি হলো, ব্যাংকের দায়, ব্যবসা প্রতিষ্ঠানে দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে দায় এলও বৃদ্ধি পেয়েছে। এখন আমি আসি যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। দেখো নগদ সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। তাহলে আমরা এটাকে কি করবো, ডেবিট করে ফেলি। ওকে, দায়, দায় বৃদ্ধি পেয়েছে, তাই না, দায় বৃদ্ধি পেলে কি হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে ঋণ হিসাব ক্রেডিট। দেখো সাথে সাথে আমার হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়ে গেলে এখন যদি আমাকে প্রভাবের অঙ্ক আসে তাহলে কি হবে, নগদ সম্পদ বৃদ্ধি পেলে আমি সমীকরণের প্রভাব কি করব, যোগ করব, তাই না। দায় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট, সমীকরণের প্রভাবে এটাও হবে কি, যোগ। এই অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, এখন শিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমি আবার একটু রিপিট করতেছি যে কোনো কারণে ব্যবসায়ের দায় বৃদ্ধি পায়
তাহলে হবে ক্রেডিট, সমীকরণে হবে যোগ। কোনো কারণে দায় যদি হ্রাস পায় হবে ডেবিট, সমীকরণে হবে মাইনাস। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। হিসাব সমীকরণের পরবর্তী উপাদান কি? সি, ক্যাপিটাল, মূলধন। মূলধন কি তোমাদের নিশ্চয়ই মনে আছে, পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করেছি। ব্যবসায় মালিক যা কিছু দেয়, নগদ টাকা, সেবা বা অন্য কোনো সম্পদ যদি মালিক নিয়ে আসে, অর্থাৎ ব্যবসায় মালিক যা কিছু নিয়ে আসবে সেটাই কি? মূলধন। অথবা ব্যবসায় মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি বাদে যে দাবি থাকে মালিকের, সেই দাবিকেই বলা হয় কি? মালিকানা সত্ত্ব বা মূলধন। আচ্ছা, তাহলে ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গেলে তো আমার ব্যবসায় মূলধন দরকার হয়, আর মূলধন সরবরাহকারীকে মালিক। কোথায় সরবরাহ করে? ব্যবসায়। সি, ক্যাপিটাল, মূলধন। মূলধন যদি মালিক ব্যবসায় দেয় তাহলে ব্যবসায় কি হয়? মূলধন বৃদ্ধি পায়। মূলধন বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, সমীকরণে কি হবে? যোগ। মূলধন কোনো কারণে যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট, সমীকরণে হবে মাইনাস। কিন্তু সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন মিস্টার আব্দুর রহিম, আব্দুর লিখতে হবে কারণ রহিম করিমের নামের পূর্বে আব্দুর রেখা দরকার। আব্দুর রহিম 50,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। ওকে, মিস্টার রহিম 50,000 টাকা কোথায় নিয়েছে? ব্যবসায় নিয়েছে, তাই না? তাই ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আমি প্রথমে তো এই লেনদেন থেকে দুটো হিসাব চিহ্নিত করি। একটা হলো নগদ একটা হিসাব, আর একটা আব্দুর রহিম এই টাকা কোথায় নিয়েছে? ব্যবসায় নিয়েছে, তাই না? ব্যবসার কাছে আব্দুর রহিমের টাকা পাবে। তাহলে মূলধনের সংখ্যা কী ছিল? মালিক ব্যবসায় যা কিছু দেন তাই মূলধন। তাহলে এই 50,000 টাকা এটা হবে মূলধন। তাহলে দেখো এখন কোনটা বৃদ্ধি পেয়েছে কোনটা হ্রাস পেয়েছে এটা আমরা দেখি। নগদ টাকা যেহেতু মিস্টার আব্দুর রহিম ব্যবসায় নিয়ে আসছেন, অবশ্যই ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাই না? নগদ টাকা হলো সম্পদ কী করছে? প্লাস, ইনক্রিজ করছে, বৃদ্ধি পেয়েছে। মূলধন ব্যবসায় নিয়ে আসছে আব্দুর রহিম, তাহলে এই ব্যবসায়ের টাকার উপরে, নগদ টাকার উপরে কার দাবি সৃষ্টি হয়েছে? মিস্টার আব্দুর রহিমের দাবি সৃষ্টি হয়েছে। তার সম্পদের উপরে মালিকের যে দাবি সৃষ্টি হয় তাকে বলা হয় কি? মূলধন। তাহলে এটা হবে মূলধন। তাহলে মূলধন কি বৃদ্ধি পেয়েছে? অবশ্যই, তাই না? মূলধন বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্যাপিটাল ইনক্রিজ করছে। এখন ডেবিট ক্রেডিট নির্ণয় করে সম্পদ বৃদ্ধি পেলে কী হয়? দেখো ডেবিট, তাই না? মূলধন বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। ওকে, ডেবিট ক্রেডিট নির্ণয় করা শেষ। এখন আমি প্লাস মাইনাস, সমীকরণে প্লাস হবে না মাইনাস হবে সেটা দেখো। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সমীকরণে কী হবে? প্লাস। ওকে, মূলধন বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, সমীকরণে প্লাস। কিন্তু সেক্ষেত্রে এভাবে যায়, যত লেনদেন আসুক না কেন তোমরা মূলধনকে আইডেন্টিফাই করতে পারবা, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা, এবং সমীকরণে প্লাস হবে না মাইনাস হবে সেটাও পারবা আশা করতেছি। হিসাব সমীকরণের পরবর্তী উপাদান হলো আয় অথবা আর, অর্থাৎ ইনকাম বা রেভিনিউ। আয় রাজস্ব বা আয়, ইনকাম, অথবা রেভিনিউ, অর্থাৎ আয় অথবা রাজস্ব। অর্থাৎ ব্যবসায় যদি আয় বৃদ্ধি পায়, কোনো কারণে আয় বৃদ্ধিও পেতে পারে, আবার আয় হ্রাসও পেতে পারে, কারণ লাভের আশায় ব্যবসায় করা হয়। ব্যবসার মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা, তাই না? মুনাফা অর্জন করতে গেলে তো স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে তার আয় আসবে। আয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ক্রেডিট হবে, এটা যোগ হবে যোগ। হিসাব সমীকরণে হবে যোগ। কোনো কারণে আয় যদি কমে যায় হবে ডেবিট, হিসাব সমীকরণে হবে কি? প্লাস, মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা একটু কথা বলি। দেখো মন্তব্যের ঘরে প্রথম তিনটে কিন্তু কোনো মন্তব্য ছিল না। আমি থার্ড তিনটে একটা মন্তব্য লিখেছি যে আয়, ব্যয় এবং উত্তোলন এর হ্রাস বৃদ্ধিজনিত প্রভাব সমন্বয়, অর্থাৎ যোগ বিয়োগ হবে মূলধনের সাথে। অর্থাৎ তুমি দেখো এই যে আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, সমীকরণের প্রভাব হবে প্লাস। ব্যয়, আয় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট, সমীকরণের প্রভাব হবে প্লাস। অর্থাৎ এই যে আয় ব্যয়ের হ্রাস বৃদ্ধিজনিত প্রভাব, এতে প্লাস মাইনাস, এটা হবে কার সাথে? মূলধনের সাথে। এটা হবে মূলধনের সাথে। একটু তফাৎ দেখো, প্রথম যে তিনটা আমার উপাদান ছিল এই তিনটা হ্রাস বৃদ্ধিজনিত, তিনটা না দুটো বলতে পারি, যে এই প্রথম দুটো
হ্রাস বৃদ্ধি অর্থাৎ প্লাস মাইনাস, হ্রাস বৃদ্ধি হলে প্লাস মাইনাস, এই মাইনাস মাইনাস এই প্লাস মাইনাসগুলো হবে সম্পদের বা দায়ের সাথে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সম্পদ থাকবে, ইন্ডিভিজুয়াল দায় থাকবে, সেই ইন্ডিভিজুয়াল সম্পদ দায়ের সাথে আমি প্লাস মাইনাস করব। কিন্তু যখন আমার আয় আসবে, পরবর্তীতে একবার ব্যয় আসবে, উত্তোলন আসবে, সেগুলোর যে সমীকরণের প্রভাব প্লাস মাইনাস, এটা আয় বা ব্যয়ের সাথে আমরা না করে আমরা করব গিয়ে মূলধনের সাথে, কারণ মূলধনের সাথে গিয়ে আমরা প্রভাবটাকে যোগ বিয়োগ অর্থাৎ সমন্বয় করব। সেটাই আমি মন্তব্যে লিখেছি যে আয়, ব্যয়, উত্তোলন এর হ্রাস বৃদ্ধিজনিত প্রভাব অর্থাৎ সমন্বয়, হ্রাস বৃদ্ধিজনিত সমন্বয় সেটা আমরা করব মূলধনের সাথে। কার সাথে? মূলধনের সাথে। মূলধন মানে এটার সাথে। একটা উদাহরণ দেয় যে আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, সমীকরণে গিয়ে করবা যোগ, এই যোগটা করবা কার সাথে? মূলধনের সাথে যোগ করবা, কারণ এটা একটু তফাৎ। আর যদি হ্রাস পায় হবে ডেবিট, আর করবা যোগ, কিন্তু এই যোগটা মাইনাসটা করবা কার সাথে? মূলধনের সাথে। একটা উদাহরণ দিই, যেমন পণ্য বিক্রয় 20,000 টাকা। হ্যাঁ, এখানে একটু দেখো পণ্য বিক্রয়, এটা ধরে নিলাম যে নগদে পণ্য বিক্রয়। আচ্ছা, নগদে পণ্য বিক্রয় করছে, এটার মধ্যে দুটো হিসাব জড়িত, দুটো হিসাবকে আমরা আইডেন্টিফাই করি। ধরুন নগদ টাকা, এখানে আমরা নগদ লিখে দিই, নগদে পণ্য বিক্রয় আছে। নগদ এটা একটা হিসাব, আর বিক্রয় আর একটা হিসাব, দুটো হিসাবকে আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এখন নগদ এটা হলো হিসাব সমীকরণের কোন উপাদান? সম্পদ। আচ্ছা, সম্পদ। আর বিক্রয় হলো হিসাব সমীকরণে, বিক্রয় করলে কি হয়? আমার আয় হয়, তাই না? আয় অথবা আর, হিসাব সমীকরণে আয় অথবা আর। তাহলে নগদ টাকা বিক্রয় করার ফলে ব্যবসায় কি করছে? নগদ টাকা আমার ইনক্রিজ করছে, বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে প্লাস হবে কি? এটা ডেবিট। এই যে দেখো ডেবিট, সমীকরণে গিয়ে করবো আমি কি? যোগ। এখন আসে বিক্রয় করার ফলে ব্যবসায় আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট। ওকে, ক্রেডিট। সমীকরণে গিয়ে প্রভাব হবে প্লাস, এই প্লাসটা করবো কার সাথে? আমি মূলধনের সাথে। কার সাথে? মূলধনের সাথে। এখানেই হলো তফাৎ। কিন্তু অন্যান্য এই যে নগদ টাকার প্লাস, এটি প্লাস করবো কি? সম্পদের সাথে। অর্থাৎ নগদ একটা সম্পদ, ওই নগদ সম্পদের সাথে করবো। আবার যদি আসবাবপত্র বৃদ্ধি পেলে আসবাবপত্রের সাথে করবো। কিন্তু এই বিক্রয় আয়, এরকম আয় থাকবে, যেমন প্রাপ্ত কমিশন, প্রাপ্ত সুদ, তাই না? এরকমভাবে আমার প্রাপ্ত বাড়ি ভাড়া, এরকমভাবে যত প্রকার আমার আয় আসবে, সেই আয়কে ইন্ডিভিজুয়াল আয়ের সাথে আমি যোগ বিয়োগ না করে করবো কার সাথে? মূলধনের সাথে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী হিসাব সমীকরণ পরবর্তী উপাদান হলো আমার কি? ব্যয়, এক্সপেন্সেস, তাই না? এক্সপেন্সেস, ব্যয়। ব্যবসার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যয় হবে, সেই ব্যয় ব্যবসায় বৃদ্ধিও পেতে পারে, মাঝে মাঝে আবার হ্রাস পেতে পারে। ব্যবসায় কোনো কারণে যদি ব্যয় বৃদ্ধি পায় হবে কি? ডেবিট। তোমরা 9-10 পড়েছো, হবে ডেবিট। কিন্তু প্রভাবটা কি হবে? সমীকরণের প্রভাব হবে মাইনাস। এই মাইনাসটা করবে কার সাথে? এই যে মন্তব্যের করে লেখা আছে, যদি ব্যয়ের হ্রাস বৃদ্ধিজনিত প্রভাব হবে কার সাথে? মূলধনের সাথে। তাহলে এই মাইনাসটা করবে কার সাথে? মূলধনের সাথে। ওকে, যদি কোনো কারণে ব্যয় হ্রাস পায় হবে ক্রেডিট, এটা হবে যোগ। কার সাথে যোগ করবা? মূলধনের সাথে। একটা উদাহরণ দিয়ে দেন, দুটোই আমি দেখাবো। যেমন নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। দেখো এখানে দুটো হিসাব জড়িত, দুটো হিসাবকে আমি আগে চিহ্নিত করি। নগদ একটা হিসাব আর ক্রয় একটা হিসাব, দুটো হিসাব। এখন দেখি ক্রয় করার ফলে আমার ব্যয়, ক্রয় হিসাব কোন হিসাব? ব্যয় হিসাব, এক্সপেন্সেস, ব্যয়, কারণ ক্রয় করার ফলে টাকা চলে যায়। আর নগদ টাকা এটা হলো সম্পদ। দেখো এই পণ্য ক্রয় করার ফলে আমার কি স্বাভাবিকভাবে কি ব্যয় বৃদ্ধি পেয়েছে? অবশ্যই। তাহলে ব্যয় প্লাস, অর্থাৎ এক্সপেন্সেস ইনক্রিজ করছে, আর নগদ টাকা চলে গেছে। নগদ টাকা কি করছে? মাইনাস হয়েছে। ওকে, এখন আমি ডেবিটকে নির্ণয় করি। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। ওকে, আর নগদ টাকা কমে গেলে হয় কি? ক্রেডিট। এই যে সম্পদ, নগদ টাকা কি? সম্পদ, তাই না? সম্পদ কমে গেলে হয় ক্রেডিট, হলো ক্রেডিট। ওকে, এখন ব্যয় বৃদ্ধি পেলে হলো ডেবিট, সমীকরণের প্রভাব হবে মাইনাস। এই মাইনাসটা করবে কার সাথে? মূলধনের সাথে, তাই না? মূলধনের সাথে, মনে রাখবে এটা, ক্যাপিটালের সাথে। আর নগদ টাকা চলে গেছে, পণ্য ক্রয়ের ফলে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ সম্পদ কমে গেছে, এটাও হবে মাইনাস। কোথা থেকে মাইনাস হবে? ওই ইন্ডিভিজুয়াল নগদ টাকা থেকে।
আচ্ছা, আর একটা উদাহরণ দিই। মনে করো এই যে পণ্যটা আমি নগদে পণ্য ক্রয় করছি, এরকম ক্রয়কৃত পণ্য ধারেও হতে পারে। যদি এরকম হয় যে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত আসলো, ফেরত দেওয়া হলো, যেমন ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, মনে করো 500 টাকা। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, আমি পণ্য এর পূর্বে ধারে ক্রয় করছি, সেটাকে ফেরত দিছি। আচ্ছা, সেটাকে ক্রয় ফেরত বলে, তাই না? আমরা 9-10 মুখস্থ করছি যে ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত। অনেকেরা মুখস্থ করছে যে বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। আসলে এরকম না, ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, আসলে এরকম না। ব্যাপারটা হলো হ্রাস বৃদ্ধিজনিত প্রভাবের কারণে ডেবিট ক্রেডিট হয়, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এর ভিতরে দুটো হিসাব জড়িত। আগে হিসাব দুটোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। পণ্য ফেরত দেওয়া হলো, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, এটা ধারে ক্রয়কৃত পণ্য। এর আগে আমি ধারে ক্রয় করছিলাম বা নগদে ক্রয়কৃত, সেটাও হতে পারে। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, এইটার ভিতরে দুটো হিসাব জড়িত। একটা হলো ক্রয় ফেরত, একটা হিসাব কি, একটা হলো ক্রয় ফেরত হিসাব। আর একটা হিসাব কি, যার কাছ থেকে তুমি ধারে ক্রয় করেছো সে তোমার কাছে টাকা পাবে, তাই না? উনি কি পাওনাদার, অর্থাৎ ওনাকে আমাকে টাকা পরিশোধ করতে হবে, দায়। পাওনাদার বা পদেয় হিসাব, আমরা পদেয় বা পাওনাদার দুটোই লেখা যায়, সমস্যা নেই, তোমরা লিখবা যে কোনো একটা। পদেয় হিসাব, দুটো হিসাব জড়িত। এখন দেখি কোনটা হ্রাস হয়েছে, কোনটা বৃদ্ধি হয়েছে। ধারে যখন আমি পণ্য ক্রয় করছি তখন আমার ব্যয় বৃদ্ধি পেয়েছিল, ওই ব্যয়ের কিছু একটা অংশ আমি ফেরত দিয়েছি, তাহলে এখানে কি ব্যয় হ্রাস পেয়েছে, তাই না? এই এক্সপেন্সেস, তাহলে এটা হলো কি এক্সপেন্সেস আমার হ্রাস পেয়েছে। ক্রয় ফেরত হলো কি ব্যয় হ্রাস, ক্রয় ফেরত হলো ব্যয় হ্রাস, তাহলে ব্যয় হ্রাস। আর একটা হলো পদেয় হিসাব, পাওনাদার। যখন আমি পণ্য তার কাছ থেকে ধারে ক্রয় করেছিলাম তখন পদেয় হিসাব ছিল কি ক্রেডিট, অর্থাৎ দায় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট। এই যে দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এখন ওই দায়ের কিছু অংশ পণ্য ফেরত দেওয়ার ফলে দায়ের কিছু অংশ কমে গেছে, তাহলে দায় কি হয়েছে, হ্রাস পেয়েছে। দায় হ্রাস পেয়েছে। দায় হ্রাস পেলে দেখো, দায় হ্রাস পেয়েছে। দায় হ্রাস পেলে কি হয়, ডেবিট। এই যে দায় হ্রাস পেলে হয় ডেবিট, বলেছিলাম যে দায় হ্রাস পেলে হয় ডেবিট। এই যে দায় হ্রাস পেলে ডেবিট। ওকে, ব্যয়, এখানে ব্যয় হ্রাস পেয়েছে, তাই ব্যয় হ্রাস পেলে কি হয় ক্রেডিট। এখন সমীকরণের প্রভাব কি, এখানে মুখস্থ করার কিছু কি আছে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো 9-10 মুখস্থ করছো যে ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আসলে কিন্তু ব্যাপারটা ওরকম না। হিসাব বিজ্ঞান, আমি এই প্রথম ক্লাসে বলেছিলাম যে হিসাব বিজ্ঞান হলো বোঝার ব্যাপার, মুখস্থর বিষয় না। তুমি সবসময় হিসাব বিজ্ঞানের ঘটনা বোঝার চেষ্টা করবা, যে কী ঘটনা ঘটছে, এর ভিতরে কি অর্থ নিহিত আছে। ঘটনা বুঝে হিসাব সমীকরণের সূত্র অনুসারে অ্যাপ্লাই করবে, ইনশাল্লাহ তুমি পেরে যাবা। সেক্ষেত্রে ক্রয় ফেরত কী হবে, ক্রেডিট হবে, এই কারণে ব্যয় হ্রাস পেয়েছে। সমীকরণের প্রভাব কী হবে, দেখো প্লাস, এই প্লাসটা করবে কার সাথে, ক্যাপিটালের সাথে, তাই না, মূলধনের সাথে। আর পদেয় হিসাব, এটা ডেবিট হয়েছে কারণ আমার দায় কমে গেছে। দায় কমে গেলে কি হবে, মাইনাস। কমবে কোথা থেকে, ইন্ডিভিজুয়াল পদেয় হিসাব বা পাওনাদার থেকে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই উদাহরণের মাধ্যমে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারতেছো হিসাব সমীকরণের ডেবিট ক্রেডিট বিষয়ে। হিসাব সমীকরণের সর্বশেষ উপাদান হলো উত্তোলন। হিসাব সমীকরণের সর্বশেষ উপাদান হলো ড্রয়িংস বা উত্তোলন। তোমরা 9-10 পড়েছো। উত্তোলন কি, মালিক ব্যবসা থেকে পণ্য, দ্রব্য, নগদ টাকা বা যা কিছু নেন, মালিক ব্যবসা থেকে যা কিছু নেন সেটাই উত্তোলন। আর মালিক ব্যবসা যা দেন সেটা হলো মূলধন। তাহলে কি হলো, উত্তোলন হলো মূলধনের সম্পূর্ণ বিপরীত একটা হিসাব, তাই না? মূলধন কি, দায়, তাহলে উত্তোলন কী হবে, দায়টাকে হ্রাস করে। ওকে, তাহলে দেখো কোনো কারণে যদি উত্তোলন ব্যবসায় বৃদ্ধি পায় তাহলে কী হবে, ডেবিট। হিসাব সমীকরণে আমরা গিয়ে করবো কি, মাইনাস। এই মাইনাসটা করবো কার সাথে, মূলধনের সাথে। ওকে, কোনো কারণে যদি আমার উত্তোলনটা কমে যায় হবে কি, ক্রেডিট। সমীকরণে করবো মাইনাস। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, আশা করি উদাহরণের মাধ্যমে বুঝতে পারবা। যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন বা মালিক কর্তৃক নগদ টাকা উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন দিয়েই বুঝাই দেয় পণ্য উত্তোলন। মনে করো 200 টাকা, মালিক ব্যবসায় থেকে পণ্য নিতেই পারে, তার নিজের ফ্যামিলিতে পণ্য প্রয়োজন, বাইরে থেকে ক্রয় না করে ব্যবসা থেকে নিল। অবশ্যই সেটা হিসাব রাখতে হবে, কারণ হিসাব না রাখলে ব্যবসার সঠিক
আর্থিক তত্ত্ব বছর শেষে পাওয়া যাবে না, আর আয় ব্যয় লাভ লোকসান এগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করা যাবে না। সেজন্য মালিক হিসাব রাখে, তা পণ্য উত্তোলন করছে, হিসাব রাখছে। এখন আমি এখান থেকে দুটো হিসাবকে আগে আইডেন্টিফাই করি। একটা হিসাব হলো কি উত্তোলন হিসাব, তাই না, উত্তোলন। আর মালিক কি নিয়েছে, নগদ টাকা নেয়নি কিন্তু পণ্য নিয়েছে। তাহলে এই যে পণ্যটা নিয়েছে এটা অবশ্যই তার ব্যবসায় আগে ক্রয় করে নিয়ে আসছে, সেই ক্রয়কৃত পণ্যটাই মালিক উত্তোলন করছে। একটু বোঝার চেষ্টা করো, মালিক যে পণ্যটা উত্তোলন করছে, মালিক ব্যবসায়ের জন্য সেই পণ্যটা তো পূর্বে ক্রয় করে ব্যবসায় রাখছে, বিধায় মালিক নিতে পারছে। তাহলে আর একটা হিসাব কি, ক্রয় হিসাব, তাই না। আর একটা হিসাব হলো ক্রয় হিসাব। এখন দেখো পণ্য উত্তোলন করছে, উত্তোলন হিসাব এবং ক্রয় হিসাব দুটো হিসাব জড়িত। তাহলে উত্তোলন আমার হলো কি ডি বৃদ্ধি পেয়েছে, আর ক্রয় করলে কি ব্যয়, তাই না, ক্রয় ব্যয় কি এক্সপেন্সেস, ব্যয়। এখানে সরি ব্যয় কি বাড়ছে না কমছে, ব্যয় কমে গেছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো উত্তোলন যদি বৃদ্ধি পায় এটা হবে কি ডেবিট, তাই না। এটা করতে হবে মাইনাস, কার থেকে, এটা ক্যাপিটাল থেকে মাইনাস করতে হবে। ক্রয় হিসাব, মালিক পণ্য উত্তোলন করছে এই জন্য ক্রয় হিসাব। এটা ব্যয়কে হ্রাস করেছে, ব্যয়কে কি করছে, হ্রাস করছে। ব্যয় হ্রাস হলে কি হয়, ক্রেডিট হয়, ক্রেডিট। এটা প্লাস করতে হবে, কার সাথে প্লাস করবা, মূলধনের সাথে। এই যে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে হিসাব সমীকরণের ডেবিট ক্রেডিট নির্ণয়, অর্থাৎ প্রতিটি লেনদেনের ভিতরে যে হিসাব জড়িত থাকে, কোন হিসাবটা ডেবিট হবে, কোন হিসাবটা ক্রেডিট হবে, এবং ডেবিট ক্রেডিটের উপর ভিত্তি করেই হিসাব সমীকরণের প্রভাবের যে অঙ্ক থাকবে, সেই প্রভাবের অঙ্ক সম্পর্কে তুমি পরিপূর্ণ অঙ্ক করতে পারবা যদি এই চারটা তুমি একটু বোঝার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো একটা এই চার্টের উপর ভিত্তি করে একটা অঙ্ক। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, আশা করি উপকৃত হতে পারবা। বাসায় প্র্যাকটিসের সাথে সাথে যদি ভিডিও ক্লাসে কোথাও কোনো কোশ্চেন থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবা, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।